আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো এবং সুস্থ আছো সবাই তোমরা। আমরা বিগত আলোচনাগুলো যেগুলো নিয়ে করতেছিলাম সেটা হচ্ছে sp3 সংকরণ, এবং sp3 সংকরণ নিয়ে তোমাদের বিগত প্রায় 5টা ক্লাস চলে গেছে। এবং আমি তোমাদেরকে আসলে শুরুতেই এই জন্য বলেছিলাম যে sp3 সংকরণ নিয়ে আমাদের একটা বিগ আলোচনা আছে, একটা ব্যাপক আলোচনা আছে। তা যাই হোক, তা আজকে তোমাদের সাথে আমি যেটা নিয়ে আলোচনা শুরু করতে চাই সেটা হচ্ছে sp2 সংকরণ। এই সংকরণটা তোমাদের জন্য নতুন, এবং sp2 সংকরণ নিয়ে আলোচনা করার শুরুতেই আমরা কি বলবো, sp2 সংকরণ কাকে বলে? কোনো পরমাণুর যোজ্যতা স্তরে একটি s অরবিটাল ও দুইটি p অরবিটাল সংমিশ্রিত হয়ে সমশক্তি সমসংখ্যক 3টি সংকর অরবিটাল সৃষ্টি করার প্রক্রিয়াকে বলা হয়ে থাকে আমাদের sp2 সংকরণ। যেমন আমরা যদি বোরনের কথা বলি, বোরন হচ্ছে 5, তাহলে হচ্ছে 1s2 2s1 2px1 2py1 দেন 2pz0। আমরা যদি এটার কথা বলি তাহলে দেখো এখানে সংকরণ হবে sp2। এটা তো কখনো সংকরণের মধ্যেই পড়বে না, কেননা সংকরণ হওয়ার জন্য সেই সকল পারমাণবিক অরবিটালগুলোই যোগ্যতা রাখে যে সকল পারমাণবিক অরবিটালের ন্যূনতম একটা ইলেকট্রন রয়েছে। আমি সংকরণের বেসিক ক্লাসটা তোমাদের করতে বলবো, তাহলে তোমাদের একটা ভালো ধারণা হয়ে যাবে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে sp2 সংকরণ, এবং এখানে একটা s অরবিটাল, একটা px অরবিটাল, একটা py অরবিটাল, এবং এই 3টা অরবিটাল সংমিশ্রিত হয়ে ঠিক এরকম একটা যৌগ তৈরি করবে, এরকম একটা সংকর অরবিটাল গুলো তৈরি করবে। এবং এর আকৃতি হচ্ছে আমি যদি বলি তাহলে এর আকৃতি হচ্ছে ত্রিভুজীয়, এবং এর বন্ধন কোণ হচ্ছে, এগুলো হচ্ছে বেসিক ধারণা যেগুলো আমাদের অবশ্যই থাকা উচিত। এর বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি, এবং এর বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.132 ন্যানোমিটার। কিছু বইয়ের মধ্যে 134 ন্যানোমিটার রয়েছে, সেটা লিখলেও চলবে। এটা হচ্ছে আমাদের বেসিক আলোচনা। আমরা প্রথমে একটা উদাহরণ দিয়ে জিনিসটা শেখার চেষ্টা করব, সেটা হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড অণুর গঠন প্রক্রিয়া। বোরন ট্রাইক্লোরাইড অণুর গঠন প্রক্রিয়া, গঠন অর্থাৎ বোরন ট্রাইক্লোরাইডের মধ্যে আমরা যদি লুইস স্ট্রাকচারটা ফলো করি, তাহলে লুইস স্ট্রাকচার হচ্ছে বোরন ট্রাইক্লোরাইডে বোরনের চারপাশে 3টা ক্লোরিন পরমাণু রয়েছে, যেখানে বোরনের মধ্যে রয়েছে sp2 সংকরণ। তার মানে আমরা যদি একটু উদাহরণ যেহেতু দিলাম, সেহেতু আমরা যদি একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। প্রথমে হচ্ছে বোরন, বোরনে আমরা জানি 5 মানে 1s2 2s1 2px1 2py1 দেন 2pz0। তার মানে এখানে সংকরণ হবে এটা হচ্ছে sp2 সংকরণ। এবং ক্লোরিন হচ্ছে 17 হলে সেটা হচ্ছে নিয়ন 3s2 3px2 3py2 3pz1। এবং এই বেজোর ইলেকট্রনটা মূলত পারমাণবিক অরবিটাল হিসাবে সমযোজী বন্ধনে তৈরি করতে সহযোগিতা করে থাকবে। তা বোরনে যেহেতু sp2, তার মানে আমি সংক্ষিপ্তভাবে একেবারে এঁকে দেখাচ্ছি যে বোরনে এরকম ভাবে 3টা সংকর অরবিটাল থাকে, যেখানে 3টা ক্লোরিন পরমাণু, এটা কিন্তু বোরন, 3টা ক্লোরিন পরমাণু pz অরবিটাল, এটা একটা ক্লোরিন পরমাণু pz অরবিটাল, এটা একটা ক্লোরিন পরমাণু pz অরবিটাল, এটা একটা ক্লোরিন পরমাণু pz অরবিটাল। এভাবে বোরন ট্রাইক্লোরাইড অণুর গঠন সৃষ্টি করে থাকে। এবং আমরা যদি বলে থাকি তাহলে হচ্ছে এর গঠন প্রক্রিয়াটি হচ্ছে, এটা হচ্ছে ত্রিভুজী, এর বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি, এর বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.132 ন্যানোমিটার। নরমালি আমরা sp2 সংকরণ বলতে যা বুঝি সেটা এখানে বলা হচ্ছে। এর পরবর্তীতে আমি তোমাদেরকে আরেকটা দেখাবো, সেটা হচ্ছে ইথিন বা ইথিলিন অণুর গঠন প্রক্রিয়া। ইথিন বা ইথিলিন অণুর গঠন প্রক্রিয়া, ইথিন বা ইথিলিন অণুর গঠন প্রক্রিয়া। তা ইথিন এবং ইথিলিন অণু যদি বলে থাকি তাহলে এটা সংকেত হচ্ছে C2H4, এটা লুইস স্ট্রাকচার হচ্ছে C ডবল বন্ড। তাহলে ডবল বন্ড থাকা মানে কি বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু পাই বন্ধন আছে। এবং কার্বন পরমাণু, 2 কার্বন পরমাণুতে সংকরণ কিন্তু sp2। এবং আমাদের sp2 হইলে তার কি সেখানে কি আমাদের অসংকরিত অরবিটাল থাকবে, সেটা কিন্তু একটা দেখার বিষয়। আমরা একটু কার্বনের যদি এক্সাইটেড ফর্মে ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখি কি হচ্ছে। আমাদের 2px1 2py1 2pz1, এবং এটা হচ্ছে sp2। এবং দেখো এই যে একটা কিন্তু অরবিটাল, পারমাণবিক অরবিটাল রয়েছে যেখানে ইলেকট্রন থাকার পরও সেখানে কিন্তু আমি যদি বলি যে
পাই বন্ধন সংকরায়নে অংশগ্রহণ করেনি। যেহেতু এটা ইলেকট্রন থাকার পরও সেই পারমাণবিক অরবিটালটি সংকরায়নে অংশগ্রহণ করেনি, সেহেতু এটা হচ্ছে একটা অসংকরিত অরবিটাল। যেহেতু এটা একটা অসংকরিত অরবিটাল, তার মানে এখানে একটা পাই বন্ধন তৈরি হচ্ছে। আর অন্যদিকে আমরা জানি যে হাইড্রোজেন 1, তার মানে এটা হচ্ছে 1s1। তার মানে আমি যদি বলি দুইটা কার্বন পরমাণু, আমরা লুইস স্ট্রাকচারটা ফলো করব। লুইস স্ট্রাকচারটা ফলো করলে তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তা কার্বন, এখন কার্বনে মোটামুটি ভাবে একটা এস অরবিটাল থাকে, একটা পিএক্স থাকে, একটা পিওয়াই থাকে, একটা পিজেড থাকে, এবং এই তিনটা অরবিটাল মিক্সচার হয়ে, সরি পিজেড না, পিজেড তো অসংকরিত অরবিটাল, তিনটা পারমাণবিক অরবিটাল মিক্সচার হয়ে এরকম ভাবে ঠিক অসংকরিত অরবিটাল তৈরি করে থাকে। এটাই হচ্ছে কিন্তু আমাদের কার্বন পরমাণুর sp2 সংকরণের সংকর অরবিটালের পিকচার। এবার আসো, এরকম কিন্তু দুইটা কার্বন পরমাণু রয়েছে, অর্থাৎ এখানে একটা sp2 আছে, এরকম ভাবে একটা পিকচার ড্র করতে হবে ঠিক এরকম ভাবে, আর এই কার্বন পরমাণুর একটা sp2 পিকচার ড্র করতে হবে ঠিক এরকম ভাবে। তার মানে আমরা যদি সেটা করি, দেখো লুইস স্ট্রাকচারটা সব সময় মনে রাখতে হবে। লুইস স্ট্রাকচার হচ্ছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তার মানে কার্বন কার্বন, হাইড্রোজেন হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা কিন্তু একটা কার্বন, এটা কিন্তু একটা কার্বন। এই কার্বনে একটা অসংকরিত অরবিটাল থাকবে, এই কার্বনে একটা অসংকরিত অরবিটাল থাকবে। অসংকরিত অরবিটালের জন্য এরকম ভাবে একটা চিহ্ন দিয়ে দাও যাতে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। এরকম ভাবে একটা ওভারল্যাপিং হচ্ছে, তার মানে এটা একটা পাই বন্ধন, এটা একটা সিগমা। এখানে আমাদের যে চারটা হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন পরমাণু এস অরবিটাল ওভারল্যাপিং করবে। এটাই হচ্ছে আমাদের ইথিন বা ইথিলিন অণু সংকরণ বা গঠন প্রক্রিয়া, যেটাই আমরা বলি না কেন, এভাবে তৈরি হয়ে থাকে। আশা করি তোমরা sp2 সংকরণটা বুঝতে পারতেছো। এবং এর পরবর্তীতে sp2 সংকরণে যদি আমাদের একটা এলপি থাকে, মানে এলপি যদি 1 থাকে, তাহলে সেক্ষেত্রে sp2 সংকরণের ক্ষেত্রে আমাদের গঠন আকৃতি হবে কৌণিক, এবং সেটা আমাদের স্ট্রাকচারটা কেমন হবে, কোন যৌগের ক্ষেত্রে হচ্ছে, এটা একটা উদাহরণ আমরা নেক্সট ক্লাসে শিখবো সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড দিয়ে। খুব চমৎকার দুইটা আলোচনা, এবং আমি আশা করি সবাই তোমরা গুরুত্বপূর্ণ এই আলোচনার সাথে সম্পৃক্ত হবে। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।